বলছেন 1528 সালে নাকি মীর বাকি ওই মসজিদ ভেঙেছিল বাবরের সেনাপতি। এইগুলো তো একটা ফালতু কথাবার্তা আর কি। মানে ঘটনা হচ্ছে, তাহলে তো প্রমাণ করা যায় যে আদি শঙ্করাচার্যের সময় অসংখ্য বৌদ্ধ মঠ, অসংখ্য চৈত্যগৃহ, সেগুলোকে ধ্বংস করে দিয়ে তারপরে হিন্দু মন্দির তৈরি হয়েছে। তাহলে এখন বৌদ্ধরা যদি দাবি করেন যে তাদের ওই বৌদ্ধ মঠগুলো ফিরিয়ে দিতে হবে, তাহলে এবার যারা আজকে হিন্দুত্ববাদী, যারা আজকাল হিন্দুত্বের কথাবার্তা বলছে, তারা কি বলবেন? এইগুলো একটা ফালতু কথাবার্তা। মানে এই সমস্ত কথাবার্তা বলে আদতে যেটা করার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে কিছু রাজনৈতিক লাভ করার চেষ্টা, মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে প্রভিডেন্ট ফান্ডের সুদ প্রত্যেক দিন কমছে, হাঙ্গার ইন্ডেক্সে ভারতের যে অবস্থা ক্ষুধা সূচকে একটা মারাত্মক জায়গায় রয়েছে দেশ, সেটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে প্রত্যেক দিন গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, নিত্য নৈমিত্তিক জিনিসের দাম নিত্য নৈমিত্তিক দাম বাড়ছে। অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন করার মধ্যে দিয়ে তৈলবীজ, চাল, ডাল, যেগুলো আমরা নিয়মিত যে আনাজ খাই তার উপর যে কন্ট্রোলগুলো ছিল সেগুলো সমস্ত উঠিয়ে দেওয়া হচ্ছে। তো এইগুলো যাতে মানুষ মনে রাখতে না পারে, এগুলো যাতে মানুষের মাথায় না আসে, সেই কারণে তাদেরকে হিন্দুত্ববাদের আফিমের দলা গিলিয়ে দেওয়া হচ্ছে। যদিও সেই সব কবিরা ক্ষুধা, প্রেম, আগুনের সেঁক চেয়েছিল, খেয়েছিল লুটোপুটি হাঙরের ঢেউয়ে। অনেকদিন আগে জীবনানন্দ এই কথা বলেছিলেন, ভারতবর্ষ এই মুহূর্তে ফাঁসিবাদের সামনে হয়তো দাঁড়িয়ে আছে। কেউ বলছেন ভারতবর্ষকে হাঙরের মতো গিলে নিয়েছে ফাঁসিবাদ। আর সেই সময় দাঁড়িয়ে জীবনের কবিতাকে যারা মার্ক্সবাদী তত্ত্বের ভেতর দিয়ে লেখার চেষ্টা করেন, সেরকম এক তাত্ত্বিক বাসু আচার্যকে আমরা যে পেয়েছি। উনি প্রায় আমার সমবয়সী, ফলে কথা মুখে ওনাকে স্বাগতম। ধন্যবাদ। বাসু আচার্যকে প্রথম আমার যে প্রশ্ন, এই মুহূর্তে গোটা ভারতবর্ষ জুড়ে একটা প্রাচীন ভারতের উত্থানের একটা বিষয় চলছে। যারা ভারতীয়ত্ব বলতেই একটা বিজেপি, ভারতীয়ত্ব বলতেই একটা ফ্যাসিজম, এই সম্পূর্ণ বিষয়টাকে একজন মার্ক্সিস্ট তাত্ত্বিক হিসেবে কিভাবে দেখেন? এটা মার্ক্সিস্ট তাত্ত্বিক হিসাবে দেখার চেয়েও বড় কথা হচ্ছে, আর এটা শুধু ভারতের ব্যাপার না, আন্তর্জাতিকভাবেই ফ্যাসিস্ট শক্তি সংহত হচ্ছে, তার একটা উত্থান হচ্ছে। এখন ভারতবর্ষের ক্ষেত্রে এটা মানে কোনো ব্যতিক্রম নয়, ভারতবর্ষের ক্ষেত্রেও এটা হচ্ছে। আর এই যে 2000 বছর পিছিয়ে যাওয়া, 500 বছর পিছিয়ে যাওয়া, যেমন আপনি ইয়ের ক্ষেত্রে দেখুন, প্যালেস্টাইনের ক্ষেত্রে দেখুন, এই ইসরায়েলিদের যে ভূমি সেটা কত পুরনো, ইত্যাদি ইত্যাদি নানাবিধ গল্প গাছা এসব করা হচ্ছে। সে একইভাবে ভারতবর্ষেও এমন একটা তত্ত্ব ফেরি করা হচ্ছে ইতিহাসের নাম করে, যার কোনো মানে ইতিহাস অনুসন্ধানের ক্ষেত্রে কিছু কিছু মেথডোলজি আছে, কিছু টুলস আছে, কিছু পদ্ধতি প্রকরণ আছে, সেগুলো কিন্তু কোনোটাই ফলো করা হচ্ছে না। ওরা বলছেন 1528 সালে নাকি মীর বাকি ওই মসজিদ ভেঙেছিল বাবরের সেনাপতি। এইগুলো তো একটা ফালতু কথাবার্তা আর কি। মানে ঘটনা হচ্ছে, তাহলে তো প্রমাণ করা যায় যে আদি শঙ্করাচার্যের সময় অসংখ্য বৌদ্ধ মঠ, অসংখ্য চৈত্যগৃহ, সেগুলোকে ধ্বংস করে দিয়ে তারপরে হিন্দু মন্দির তৈরি হয়েছে। তাহলে এখন বৌদ্ধরা যদি দাবি করেন যে তাদের ওই বৌদ্ধ মঠগুলো ফিরিয়ে দিতে হবে, তাহলে এবার যারা আজকে হিন্দুত্ববাদী, যারা আজকাল হিন্দুত্বের কথাবার্তা বলছে, তারা কি বলবেন? এইগুলো একটা ফালতু কথাবার্তা। মানে এই সমস্ত কথাবার্তা বলে আদতে যেটা করার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে কিছু রাজনৈতিক লাভ করার চেষ্টা, মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে প্রভিডেন্ট ফান্ডের সুদ প্রত্যেক দিন কমছে, হাঙ্গার ইন্ডেক্সে ভারতের যে অবস্থা ক্ষুধা সূচকে একটা মারাত্মক জায়গায় রয়েছে দেশ, সেটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে প্রত্যেক দিন গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, নিত্য নৈমিত্তিক দাম বাড়ছে। অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন করার মধ্যে দিয়ে তৈলবীজ, চাল, ডাল, যেগুলো আমরা নিয়মিত যে আনাজ খাই তার উপর যে কন্ট্রোলগুলো ছিল সেগুলো সমস্ত উঠিয়ে দেওয়া হচ্ছে। তো এইগুলো যাতে মানুষ
মানুষ মনে রাখতে না পারে, এগুলো যাতে মানুষের মাথায় না আসে, সেই কারণে তাদেরকে হিন্দুত্ববাদের আফিমের দলা গিলিয়ে দেওয়া হচ্ছে। আর যে হিন্দুত্ববাদ, এই হিন্দুত্ববাদের বিষয়টা কি, এই হিন্দুত্ববাদ বলে তো অ্যাকচুয়ালি কিছু ছিল না। হিন্দু ধর্ম যেটাকে বলা হয়, আমি হিন্দু ধর্ম এই নোমেনক্লেচারটা সম্পর্কেও আমি সন্দিহান, কিন্তু তৎসত্ত্বেও বলছি এটা তো কোনো হিন্দু তো ধর্ম না, এটা ওয়ে অফ এক্সপ্রেশন। না, ওয়ে অফ এক্সপ্রেশন, ওয়ে অফ লাইফ, সেটা যাই হোক না কেন, ঘটনা হচ্ছে। এখানে আরেকটু আপনাকে সুবিধা করে দিচ্ছি, আমার একটা প্রশ্ন রয়েছে। সাভারকার নিজেও পরিষ্কার বলছেন যে হিন্দুত্বের সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্কও নেই। না না, সেটা তো উনি বলবেনই, কারণ সাভারকার যেটা চেষ্টা করছিলেন, সাভারকারের যে বই এসেনশিয়ালস অফ হিন্দুত্ব, যা পরবর্তীকালে হিন্দুত্ব নামে বেরোলো, তো এই এসেনশিয়ালস অফ হিন্দুত্বতে তিনি আপনি দেখবেন যে উনি ব্যাখ্যা করছেন যে চণ্ডালের রক্ত, ব্রাহ্মণের রক্ত দুটোই একসাথে মিশতে পারে, কারণ দুটোই হিন্দু রক্ত। অর্থাৎ হিন্দুকে একটা বেসিক্যালি একটা জাতিসত্তা হিসাবে উনি নির্মাণ করার একটা চেষ্টা করছিলেন, এবং এটাও বেসিক্যালি ওনার প্লেজিয়ারাইজড কনসেপ্ট, মানে নিজস্ব কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে বঙ্কিমচন্দ্রের সঙ্গে একদা উইলিয়াম হেস্টির একটা বিতর্ক হয়েছিল স্টেটসম্যানের পাতায়। তো সেখানে বঙ্কিমচন্দ্র ব্যাখ্যা করেছিলেন যে, সেখানে উনি লিখছেন যে মিস্টার হেস্টি মাইট আস্ক মি যে দ্যাট ইফ ইউ আর স্ট্রিপিং হিন্দুইজম অফ ইটস রাইটস, ইফ ইউ আর স্ট্রিপিং হিন্দুইজম অফ ইটস আইডল ওয়ার্শিপ অ্যান্ড ইটস কাস্ট, দেন হোয়াট ডু ইউ লিভ? My answer is, I leave the crux, I leave the kernel without the husk. এখন ঘটনা হচ্ছে কার্নেল উইদাউট দ্য হাস্ক, কিন্তু কার্নেলটা কি সেটা কিন্তু বঙ্কিম ব্যাখ্যা করেননি। মানে কথার চাতুর্যে উনি হেস্টিকে পরাজিত করেছিলেন ঠিকই, ইংরেজিটা খুব সুন্দর লিখতেন, তো হেস্টিকে পরাজিত করেছিলেন, কিন্তু সেখানে উনি ব্যাখ্যা করতে পারেন। সাভারকার যেটা করছেন সেটা হচ্ছে বেসিক্যালি হিন্দুত্ব, ওই হিন্দু ধর্মের যে বিভিন্ন দিক রয়েছে। দেখুন, এই যদি গুণগুলোই ধরেন, শতগুণ, রজগুণ, তমগুণ, একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্কই নেই, এবং এরা নিজেরা এক সময় নিজেদের মধ্যে প্রচুর মারামারি করতো। যারা তমগুণের অধিকারী তারা শতগুণের লোকজনদের মানে দুচক্ষে দেখতে পারতো না। এই বাংলাতেই সেই সমস্ত জিনিস হয়েছে, যে কারণে দেখবেন যে বাংলায় যে সমস্ত জায়গায় একটা পর্বে যেখানে বৈষ্ণবদের উত্থান ঘটেছে, সেখানে পরবর্তীতে শাক্ত ধর্মের একটা অদ্ভুত ধরনের প্রভাব আপনি লক্ষ্য করবেন। তার কারণ এগুলোকে ওই বৈষ্ণবদের চেপে দেওয়ার জন্যই, অর্থাৎ সেই যে যারা সাত্ত্বিক উপাসক ছিল, সাত্ত্বিক উপাসককে চেপে দিয়ে তামসিক উপাসককে তুলে আনা, নিজেদের মধ্যে এরা মারামারি করতো। দক্ষিণ ভারতে চলে যান, শৈব এবং বৈষ্ণব মারামারি করে বাবা ছেলেকে মেরে। আম্বেদকর অসাধারণ কাজ আছে, রিটেলস অফ হিন্দুইজম। হ্যাঁ, সে তো আছেই। এবং ঘটনা হচ্ছে এই বিষয়গুলো, যেখানে হিন্দু ধর্ম তো কোনোদিনই সেমিটিক ধর্ম, যেগুলো সেমিটিক ধর্ম খুব কোডিফাইড সংগঠিত ধর্ম, হিন্দু ধর্ম কোনোদিনই সেরকম নয়, কারণ তার কোনো প্র্যাকটিক্যালি তার কোনো কোডিফাইড নেচার নেই। তো সেই জায়গা থেকে এখন এরা যেটা চেষ্টা করছে, মনুসংহিতার মাধ্যমে একটা চেষ্টা হয়েছিল যে হিন্দু ধর্মকে কোডিফাই করার, সেই জায়গাটা কিন্তু সফল হয়নি। ভারতবর্ষের মতো দেশে, এত যে বৈচিত্র্যময় দেশ, সেখানে এটা সফল হয় না। তো সেই সফল না হওয়ার জন্যে এরা আবার নতুন করে সেই চেষ্টাটা করছে, এবং সেই চেষ্টাটা সফল হবে না। এখানে একটা কথা বলি, আপনার নিশ্চয়ই সুবর্ণ রেখার কথা মনে আছে। ঋত্বিক ঘটকের সুবর্ণ রেখায় আমরা দেখছি গান্ধী মৃত্যু আসছে টেলিগ্রামে, হে রাম উচ্চারিত হচ্ছে, আবার রাম সীতা লং শটে দেখি হেঁটে হেঁটে যাচ্ছেন। ঋত্বিক একভাবে প্রলেতেরিয়াতে রামায়ণকে ধরছেন, এমন একটা সময়ে ধরছেন যখন দেশভাগের ঘাটা খুব দগদগে। সেই সময় হিন্দু মৌলবাদের ন্যাচারাল উত্থান হতে পারত, মানে যুক্তির দিক দিয়ে। তাহলে কি বামপন্থী রাজনীতির একটা সার্বিক পরাজয় ঘটেছে বলেই আজকে ভারত তথা বিশ্বে এই অবস্থা? দেখুন, বামপন্থী রাজনীতির সার্বিক পরাজয় ঘটেছে কিনা সেটা অনেক বড় কথা, কিন্তু একটা সেটব্যাক ঘটেছে নিশ্চিতভাবেই। সারা বিশ্বে বামপন্থী রাজনীতির একটা পিছু হটা এটা কিন্তু ঘটেছে, এবং এটা ঘটেছে মূলত বামপন্থীদের সমস্যার কারণেই। বামপন্থীরা মানে একটা পর্যায়ের পর, মানে আপনি দেখুন না, আজকে শুধু মানে অন্যান্য জায়গায় চলে যান, পশ্চিমবাংলায় আপনি দেখুন, পশ্চিমবাংলায় আমি এরকম একটা ঘটনা দেখলাম, ভিডিও দেখলাম, যে একটি ছাত্র সংগঠন যা নাকি বামপন্থীদের দ্বারা পরিচালিত, সেই ছাত্র সংগঠন ভারতের বৃহত্তম ছাত্র সংগঠন বলে তারা দাবি করে,
তারা যে ছাত্র সংগঠন ভেঙে সেই ছাত্র সংগঠন তৈরি হয়েছে, সেই ছাত্র সংগঠনের পোস্টার, মানে সেটিও বামপন্থী ছাত্র সংগঠন, তাদের পোস্টার যাদবপুর বিশ্ববিদ্যালয়তে তারা সেই পোস্টার ছিঁড়ে দিচ্ছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে যদি এইটা অনুশীলন হয়ে ওঠে, মানে এমনি ছাত্ররা তো এমনি এমনি ছিঁড়ছে না, ছাত্ররাও ছিঁড়ছে, তার কারণ হচ্ছে তাদের এই অনুশীলন তো আমাদের চর্চার মধ্যে দীর্ঘদিন লালিত। নকশালবাড়ির সময় দুই পার্টি, মানে কি বলবো, দুই লাইনের বিতর্কের জন্য কমরেডকে খুন করছে। দেখুন, দুই লাইনের যে বিতর্ক নকশালবাড়ির পর্বে হয়েছে, সেখানে ওই যে আমি বলছি যে ভারতের কমিউনিস্ট আন্দোলনে, সারা বিশ্বের কমিউনিস্ট আন্দোলনে এই ধরনের ডিভিয়েশনগুলো, এবং সেই ডিভিয়েশনগুলো আমরা দেখেছি, কিন্তু ডিভিয়েশন থেকে তো আমরা শিক্ষা নিই। আমরা যে ভুলগুলো করি সেই ভুলগুলো যাতে আগামীতে না করি সেই জন্য তো শিক্ষা নিই, কিন্তু আমরা বামপন্থীরা সেই শিক্ষাটাই নিতে ভুলে গেছি, সেই শিক্ষাটা আমরা নিচ্ছি না। এমনকি মানে একটা পর্যায়েতে আপনি ভেবে দেখুন, সোমনাথ লাহিড়ীর মতো মানুষ, তার সম্পর্কে প্রমোদ দাশগুপ্ত বলছেন নির্বাচনের আগে মলমূত্রের মতো করে সোমনাথ লাহিড়ীকে পরিত্যাগ করুন, করে তারপরে যা হচ্ছে হেরে যাচ্ছেন, সোমনাথ লাহিড়ী জিতছেন। আর সোমনাথ লাহিড়ী জিতে এলেন, আর তারপরেই যখন দেখা যাচ্ছে যে এইবার মানে এই উলফ এবং পালফ এরা দুয়ে মিলে কংগ্রেসকে সরিয়ে দিতে পারে, তখন এরা 67-র কথা বলছি, তখন এরা এসে মানে আজকে যারা সিপিআই এবং সেদিনও সিপিআইএমই ছিল, মানে যাদের নেতা বলেছিলেন যে সোমনাথ লাহিড়ীকে মলমূত্রের মতো পরিত্যাগ করুন যারা বলেছিলেন, তারা গিয়ে তখন সিপিআই এর রাজ্য অফিসে গিয়ে যে চলুন ভুলে যান, চলুন আমরা এবার সবাই মিলে মানে কংগ্রেসের বিরুদ্ধে একটা জোট করে সরকারটা বানাই। সরকার বানানো হলো, তারপর সরকার বানিয়ে তারা নকশালবাড়িতে গুলি চালালেন, জ্যোতিবাবু উপমুখ্যমন্ত্রী, নকশালবাড়িতে গুলি চালানো হলো। সেখানে কারা আন্দোলন করছিল? তারা তো নিজের পার্টির লোকেরাই আন্দোলন করছিল। তার পরবর্তীতে কি হলো? অসংখ্য সিপিআই কর্মীকে দিনের পর দিন খুন করা হয়েছে, দিনের পর দিন। এই নিয়ে ভবানী সেনের একটা বই আছে, একটা বুকলেট সেই সময় বেরিয়েছিল, বইটার নাম হচ্ছে সিপিএম অ্যাগেনস্ট ইউনাইটেড ফ্রন্ট, এরকম একটা নাম ছিল। এবং সেখানে কি করছে না, দিনের পর দিন ভ্রাতৃপ্রতিম পার্টি, সেখানে তাদের লোকজনকে খুন করা হচ্ছে। তো এই সংস্কৃতি আজ অবধি চলছে, যেখানে আপনি দেখছেন বিশ্ববিদ্যালয়তে গিয়ে মানে বড় ছাত্র সংগঠন, যেখান থেকে তারা ছাত্র সংগঠন হিসেবে, যে ছাত্র সংগঠন ভেঙে তারা তৈরি হয়েছে, তাদের পোস্টার ছিটছে। তো এইটা যদি ক্যারেক্টার হয়, তো আপনি দাঁড়িয়ে কি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়বেন? এই সামনের যে স্টল, এই যে দেখুন, এখানে স্টলটা দেখাতে পারেন আপনারা ক্যামেরায়, মনপকিরা ওরা স্টলে ওখানে গাজা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে, প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়ে ওরা বক্তব্য রেখেছেন, ওরা সেখানে গ্রাফিটি করেছেন। সেটা নিয়ে বিজেপির কিছু অসভ্য লোকজন এসে এখানে নানা রকমের ঝামেলা করে দিয়ে গেছে। তো এটাকে কি বলবেন? নিজেদের মধ্যে এতগুলো ভাগ। আজকে দেখুন রাইটস অর্গানাইজেশন এপিডিআর, সেখানে দুটো ভাগ হয়ে গেছে। না, এটা যেমন একটা ঘটনার দিক, তেমন অন্য একটা ঘটনার দিকও আছে। ভারতবর্ষে কৃষ্ণের অষ্টতর নামের মতো নকশালপন্থী যে সংগঠনগুলো ছিল, সেগুলোর সংখ্যা কমছে। এবং আপনার বই আমি দেখছি নানা ধরনের মূল স্রোতের রাজনৈতিক দলগুলোর স্টলেও রয়েছে, ফলে একটা মিলনের কাব্য তো আসছে, এবং বামপন্থী দলগুলো নিজেদের মধ্যে কাছাকাছিও আসছে। দেখুন, একটা কাছাকাছি আসার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, এবং সাধারণ কর্মীদের মধ্যে মানে যারা ফেসবুকেও সিপিএম এর বহু সমর্থক আপনার পোস্ট লাইক করে, শেয়ার করে। না, সেটা তো করেন খুব স্বাভাবিকভাবে। আমার অসংখ্য বন্ধু আছেন যারা সিপিআইএম এর সঙ্গে যুক্ত, আমার অসংখ্য বন্ধু আছেন যারা সিপিআই এর সঙ্গে যুক্ত। সিপিএম এর লোক নই কোনোভাবে, কিন্তু ব্যাপারটা হয়েছে কি, যে যখন আমরা তর্কে যাব, তখন তর্কের নানা অ্যাসপেক্টগুলোকে খোঁজার। নিশ্চয়ই। এখন আমার প্রচুর বন্ধু আছেন যারা সিপিআইএম করেন, কিন্তু ঘটনা হচ্ছে তারা সিপিআইএম করলেও আমি তো তাদেরকেও বলি যে তোমরা যে সমস্ত কাণ্ড কারখানা করছো, এখনো অবধি করে চলেছো, সেই জিনিসটা করবে না। যেমন গত নির্বাচনের সময়ও তারা বিভিন্ন জায়গায় তাদের জেলাগুলোতে তারা বিজেপির সঙ্গে একটা আঁতাত করার চেষ্টা করেছিলেন। যেমন একই সঙ্গে আমি বলছি, নকশালপন্থীদের একটা অংশ তৃণমূলের সঙ্গে আঁতাত করেছিল। তো এই যে এই প্র্যাকটিসটা খুব কাজের কথা নয় তো। মানে নিজের পায়ের জমি শক্ত না করে
এখানে ওখানে আতাত করা। এমনিতে দেখুন ভারতবর্ষের যে বাস্তব অবস্থা, তাতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গেলে সেখানে আপনাকে বুর্জোয়া শক্তিকেও সঙ্গে নিতে হবে, এবং সেই বুর্জোয়া শক্তি স্বাভাবিকভাবেই ভ্যাসিলেট করবে। সে এদিক যাবে ওদিক যাবে, পেন্ডুলামের মতো এদিক ওদিক গিয়ে নড়বে। ইন্ডিয়া জোটের তত্ত্ব তো এটার উপরেই দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তো ইন্ডিয়া জোটটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জোট, এটা নিয়ে তো সন্দেহের কোনো অবকাশ নেই। আর এটা ভারতবর্ষে এমন একটা দেশ, ভারতবর্ষ, যার শ্রমিক শ্রেণী হোমোজিনিয়াস চরিত্রের নয়, সমসত্ব চরিত্রের নয়। সেই শ্রমিক শ্রেণী যেমন অসংখ্য বামপন্থী ও কমিউনিস্ট সংগঠনের মধ্যে যেমন ভাগ হয়ে আছে, দেখবেন ব্যাঙের ছাতার মতো কতগুলো হয়ে আছে, কতগুলো ট্রেড ইউনিয়ন হয়ে আছে, সেই একই সঙ্গে কংগ্রেস বা বিজেপি বা এরকম সোশ্যালিস্ট পার্টি, এদের অসংখ্য ট্রেড ইউনিয়নের মধ্যে তাদেরও ট্রেড ইউনিয়ন আছে, তাদের মধ্যেও শ্রমিক শ্রেণী আছে। অর্থাৎ শ্রমিক শ্রেণী শুধু লাল পতাকার নিচে সমবেত হয়ে আছে, এবং সেই লাল পতাকা নানা ভাগে ভাগ হওয়া, এটা শুধু নয়, সারা ভারতবর্ষে জাতীয়তাবাদী অর্থাৎ ন্যাশনালিস্ট, সোশ্যালিস্ট মানে যে গান্ধিয়ান ঘরানার যে সোশ্যালিস্ট, তাদের মধ্যে, এবং কমিউনিস্ট এবং বামপন্থী, এদের মধ্যে ভাগ হয়ে আছে ভারতের শ্রমিক শ্রেণী। তো সেরকম একটা দেশে, এবং যেখানে লাল পতাকা অসংখ্য ভাগে ভাগ হওয়া, সেই রকম একটা দেশে স্বাভাবিকভাবেই কিন্তু আপনাকে অন্যান্য শক্তিগুলোর সঙ্গে আপনাকে আসতেই হবে। সেই কারণে ইন্ডিয়া জোটের গুরুত্বটা চূড়ান্ত পর্বে রয়েছে। তো সেই চূড়ান্ত রকমের গুরুত্বটা থাকলেও আপনি যার সঙ্গে জোট করবেন, আপনার নিজের পায়ের মাটিটা তো শক্ত হওয়া দরকার। আপনি ইন্ডিয়া করুন, ভারত করুন, যা খুশি করুন, এবং ইন্ডিয়া জোটটা বাস্তবতা আছে, এই জোটের বাস্তব প্রয়োজন রয়েছে। কারণ ফ্যাসিবাদ যেভাবে ভারতবর্ষে আক্রমণ নামিয়ে আনছে, আমাদের আঞ্চলিক পুঁজি বনাম জাতীয় ফ্যাসিস্ট পুঁজি, তো লড়াইও আছে। না, সেগুলো তো আছেই। এবং শুধুমাত্র আপনি আঞ্চলিক পুঁজি বলছেন কেন? শুধুমাত্র আঞ্চলিক পুঁজি কেন? মানে কর্পোরেট পুঁজির বিপরীতে যে পুঁজি রয়েছে, তারও তো লড়াই রয়েছে, এবং সেই জায়গাগুলোকে, এমনকি কর্পোরেট পুঁজির নিজের মধ্যেও লড়াই রয়েছে। তো স্বাভাবিকভাবেই এখন কোন অংশটা কোথায় রিপ্রেজেন্ট করছে, সেই অনুযায়ী বুঝে নিয়ে আমার শত্রুকে, আমার মিত্রকে, এবং এগুলো খুব পার্মানেন্ট ফ্রন্ট নয়। মানে এখানে হচ্ছে নকশালপন্থীদের একটা বড় সমস্যা আছে। নকশালপন্থীরা মাঝে মাঝে বুঝতে পারেন না যে একটা ফ্রন্ট খোলা মানে যুক্ত ফ্রন্ট মানে সেই ফ্রন্টটা আজীবন ক্যারি করা হবে এরকম নয়। সেই ফ্রন্টটা হচ্ছে একটা সাময়িক ফ্রন্ট। যে কারণে লালগড়ের আন্দোলনের সময় আপনি দেখুন, লালগড়ের ওই বিপুল আন্দোলন, যে আন্দোলনের প্রয়োজনীয়তা ছিল, সেই আন্দোলন ধ্বংস হয়ে গেল। তার কারণ হচ্ছে পুরো আন্দোলনটা আপনি তুলে দিলেন হচ্ছে তৃণমূলীদের হাতে। সেই জায়গায় দাঁড়িয়ে ধ্বংস হয়ে গেল। কিন্তু তৃণমূলের সঙ্গে কি আপনার কোনো যোগসাজশ করার প্রয়োজন ছিল না? ছিল। কিন্তু কত দূর অবধি আপনি যাবেন, এবং কোথা থেকে আপনি রিট্রিট করবেন, ব্যাক করবেন, ফিরে আসবেন, এই বোধটা যদি আপনার না থাকে, তাহলে খুব বিপদ হয়ে যায়। কিন্তু আজকে আমরা বিহারে একটা অন্য এক্সপিরিয়েন্স দেখছি। বিহারে আমরা দেখছি একটা বিহার মডেল গড়ে উঠছে, বামপন্থীদের, নকশালপন্থীদের একটা অংশ শক্তিশালী হচ্ছে, এবং সেখান থেকে বিজেপিকে প্রতিরোধ করার একটা মডেল গড়ে উঠছে, যারই সার্বিক রূপ হয়তো ইন্ডিয়া জোট। দেখুন, ওরকমভাবে আমি বলবো না যে বিহারের মডেলের ভিত্তিতে ইন্ডিয়া জোট তৈরি হচ্ছে, ব্যাপারটা ঠিক ওরকম নয়। কারণ বিহারে যে নকশালপন্থী শক্তি, আমার মতে প্রাক্তন নকশালপন্থী শক্তি। তো প্রাক্তন কেন? সেই অনেকটা সেই কবিতার মতো হয়ে গেল না, প্রাক্তন বিপ্লবী। হ্যাঁ, আমি মানে প্রাক্তন নকশালপন্থী কেন বলছি, মানে সেটা খুবই বিতর্কের বিষয়। ওই সংগঠনে যারা ওই সংগঠনে আছেন, তাদের সঙ্গে অনেকেই আমার বন্ধু বান্ধব। হ্যাঁ, কিন্তু এটুকু ঘটনা যে তারা দীর্ঘদিন ধরে নকশালবাড়ির যে অনুশীলন, সেই অনুশীলন থেকে তারা সরে গেছেন। মানে আমরা দাঁড়ালেই কি নকশালবাড়ির অনুশীলন থেকে সরে যাওয়া? ভোটকে তো ব্যবহার করতে হবে না। ভোটে দাঁড়ানো মানেই নকশালবাড়ির অনুশীলন থেকে সরে যাওয়া তা নয়, কিন্তু ভোটে দাঁড়াবার জন্যে যেন তেন প্রকারে সিট পাওয়ার যে চেষ্টা, নিজেদের যে সমস্ত মিলিশিয়াগুলো ছিল, সেই মিলিশিয়াগুলোকে ধ্বংস করে দেওয়া নির্বাচনী রাজনীতির স্বার্থে, মানে সেটা খুব কাজের কথা নয়। মানে ঘটনা হচ্ছে ওই বিশেষ সংগঠনটি যদি করতে হয়, আমার তো মনে হয় সেই সংগঠনটি করার চাইতে ভারতের কমিউনিস্ট পার্টি, সিপিআই এর সংগঠন করা হয়। সিপিএম এর সংগঠনের কথা বলবো না, তার কারণ হচ্ছে সিপিএম এর মধ্যে ক্ষমতায় থাকার ফলে তার মধ্যে এক ধরনের আধা ফ্যাসিস্ট চরিত্র একটা পর্যায়েতে আমরা দেখেছি। মানে সেটা তাদের লোকজন আজকে অস্বীকার করলেও এটা ঘটনা। কিন্তু সিপিআই এর মধ্যে আমি কিন্তু পরিষ্কারভাবেই একটা ব্যাপার লক্ষ্য করেছি, সিপিআই এর মধ্যে এক ধরনের
মানে সবসময় আজকেও আপনি দেখুন, যখন দাঁড়িয়ে মাওবাদীদের উপরে আক্রমণ নেমে আসছে, তখন সেখানে দাঁড়িয়ে সবার আগে খুব ভোকাল একটা জায়গা নিচ্ছে কে না সিপিআই। আপনি দেখুন আজকে জিএন সাই বাবার বই উদ্বোধন হচ্ছে, উদ্বোধন কে করছেন না সিপিআই এর সাধারণ সম্পাদক ডি রাজা। তো এই জায়গাগুলো এবং সিপিআই এর মধ্যে একটা বেসিক উদারতার জায়গা আছে। কিন্তু সাদা এক সময় তারা কংগ্রেসের সাথে হাত মিলিয়েছিল সেই সময়টায় 72। হ্যাঁ, একটা পর্যায়েতে তারা যখন ওই 72 থেকে 77, ওই যে হাত মেলানোর যে 5টা বছরের কথা আপনি হাজার হাজার বলছেন, বামপন্থী কর্মী খুন হয়েছে, সিপিএম নকশাল। আমি একটু বলি বিষয়টা, মানে বিষয়টা হচ্ছে অনেক সময় না আমরা ওই 72-এর সন্ত্রাসের কথাবার্তা বলি, কিন্তু 69 থেকে 72-এ যে সন্ত্রাস হয়েছিল, যেটা সিপিএম করেছিল, সেই সন্ত্রাসের কথাটা আমরা বলি না। 69 থেকে 72 সিপিএম একটা সীমাহীন সন্ত্রাস করেছিল, যে সন্ত্রাসের কথাটা চেপে দেওয়া হয়েছে। এবং দু নম্বর যেটা সেটা হচ্ছে 72 থেকে 77-এ সিপিআই যখন এদের সঙ্গে জোটেছিল কংগ্রেসের সঙ্গে, আপনি মনে করে দেখবেন 1974 সালের 27শে জুলাই সেই কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলা বন্ধ করেছিল সিপিআই। এবং কংগ্রেসের সঙ্গে তাদের কিন্তু সম্পর্কটা কখনোই যে এই যে জোটে আছি মানে একেবারে মাথা বিকিয়ে দিলাম, আজকে যে অবস্থাটা হচ্ছে যে জোটে আছি মানে মাথা বিকিয়ে দিচ্ছি, সিপিআই এর সেই অবস্থাটা সেদিন ছিল না। তারা কিন্তু সেদিন দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই এর বিরোধিতা বারবার করে গেছে। বাবু এখানে একটা কথা বলি, মানে খুব ইন্টারেস্টিং লাগলো। আজকে সকালবেলায় এই বন্ধু আমায় ভাই ফোন করেছিল, হ্যাঁ। তা লাইনে আরেকজন ছিল, হ্যাঁ। তাকে দেবাশিস বলতেই বলছে, আরেকজন বলছে ও তো এসইউসি করে, ও হচ্ছে তৃণমূলের দালাল। আমি তৃণমূলের দালাল, এসইউসি করি। আবার সিপিএম এর লোকে বলছে এই চ্যানেলটা সিপিএম এর দালাল। হ্যাঁ। আবার অন্য কেউ অন্য কথা বলছে। সেই জায়গা থেকে সিপিএম এর বন্ধুরা এটা শুনলে আনন্দ পাবে, তবু কোয়েশ্চেনটা করতে হবে তীব্র বিতর্কের জন্যে। ভারতবর্ষের সব ক্ষেত্রে আপনারা সিপিএম এর ভূত দেখেন কেন? সিপিএম তো আজকে ক্ষমতায় নেই, অন্যান্য বামপন্থী শক্তিগুলোরও তো সেই অর্থে কোনো বিকাশ ঘটলো না। যেটা ভাবা হতো যে সিপিএম সমস্ত কিছুকে চেপে ধ্বংস করে দিয়েছে, কিন্তু সিপিএম আজকে অনেকদিন পশ্চিমবঙ্গেও ক্ষমতায় নেই, ত্রিপুরায় ক্ষমতায় নেই, এখন আন্তর্জাতিক ভারতীয় রাজনীতিতে সে একটা মার্জিনালাইজ শক্তি, তবু এত ভূতের ভয়ের মতো এটা ব্যাপারটা নেই। এটা ভূতের ভয়ের ব্যাপার না, বিষয়টা কি জানেন তো? সেটা হচ্ছে এই যে আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলাম যে একটি বিশ্ববিদ্যালয়তে তাদের ছাত্র সংগঠন এসে পোস্টার ছিঁড়ে দিয়ে চলে যাচ্ছে, তার সহ ছাত্র সংগঠন যাদের সঙ্গে তার আন্দোলন করার কথা, একসাথে পথে হাঁটছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, তো সেই ছাত্র সংগঠনের পোস্টারটা ছিঁড়ে দিয়ে চলে যাচ্ছেন। এরা ক্ষমতা থেকে গেছেন, কিন্তু এদের মানসিকতায় ওই ক্ষমতার ভূতটা এখনো অব্দি চেপে আছে। প্রত্যেক দলের দেখি লিবারেশন বনাম এসইউসির লড়াই হচ্ছে, বলছে আমরা মানে কি বল লোকাল ফ্রন্টে তৃণমূলকে দিয়ে মার খাওয়াবো। না, ব্যাপারটা ঠিক ওরা তৃণমূলকে দিয়ে মার খাওয়াচ্ছি ব্যাপারটা ওরকম নয়। মানে বিষয়টা কি জানেন তো, সেটা হচ্ছে এটা ঘটনা যে বামপন্থী শক্তিগুলোর যেটা বিকশিত হওয়ার কথা, এখানে সিপিআইএম এর সঙ্গে যে অন্যান্য দলগুলো ছিল, ধরুন সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এরা একটা পর্যায়েতে সিপিএম এদের যা পকেটগুলো ছিল শক্তিশালী পকেট, সেগুলোকে সিপিএম একটা পর্যায়েতে ধ্বংস করেছে। কিন্তু এটাও মানতে হবে এরাও তো ধ্বংস হতে দিয়েছে, কিসের বিনিময়ে ধ্বংস হতে দিল? না, আরএসপির এত বিরাট একটা তাত্ত্বিক ইতিহাস, অনুশীলন মার্কসিস্ট থেকে তাদের হয়ে ওঠা, সেই বিষয়টাকে তো আরএসপি কোনোদিন ফোরফ্রন্টেই তুলে ধরেনি। সোভিয়েত ইউনিয়নের পতনের পরে আজকে আরএসপির তো সবচেয়ে জোরালো কথা বলা উচিত ছিল যে ভারতের মাটির সাথে আমাদের গভীর সম্পর্ক রয়েছে মার্ক্সবাদের। না, এখন সেই জায়গাটায় আরএসপি সেখানে ব্যর্থ হয়েছে এবং স্বাভাবিকভাবে আপনি দায় তো সিপিএম নিতে পারে না। না, তার দায় যেমন কিছু পরিমাণে সিপিএমকেও নিতে হয়। কারণটা হচ্ছে ক্ষমতায় আসার পর কিভাবে আরএসপির প্রত্যেকটা পকেটকে ধ্বংস করা যায় সেই কাজটা সিপিএম করেছে। আরএসপির যে কোনো কর্মীকে জিজ্ঞেস করবেন, শুধু না, আপনি উত্তরবঙ্গে চলে যান এবং তার পরবর্তীতে এই যে সাউথ 24 পরগনায় যান, সেখানে দাঁড়িয়ে আরএসপির বিরুদ্ধে কিভাবে দিনের পর দিন আক্রমণ সিপিএম নামিয়ে এনেছে সেটা না জানার, সেটা সবাই জানে। কিন্তু বিষয়টা হচ্ছে তখন আরএসপি কি করছিল, মানে আক্রমণ তো হবেই, তখন আরএসপি কি করছিল, এইটা হচ্ছে বিষয়। যেমন আরএসপি একটা পর্যায়েতে আপনি দেখুন 40-এর দশকে যদি দেখেন, যখন দাঁড়িয়ে মানে সিপিআই এর নেত্রী তখন তো অবিভক্ত কমিউনিস্ট পার্টি, তারা তখন দাঁড়িয়ে মানে স্টালিনের গুণগান করছেন। স্টালিনের গুণগান করার মতোই তিনি একটি চরিত্র, এটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু স্টালিনের তো অনেক সমস্যাও ছিল। কেন ছিল? মাও যেটা বলেছিল ঈগল কখনো পাখির মতো ওড়ে। না, সেটা মাও বলেনি, ওটা লেনিনের কথা, রোজা লুক্সেমবুর্গ সম্পর্কে। যাই হোক, তো সেখানে স্টালিনের যা লিমিটেশনস যা ছিল, যে
আবার কিছু কিছু লিমিটেশন তিনি পরিস্থিতিতে বাধ্য হয়ে করা এরকম ছিল। তো সেখানে লাইসেঙ্কো বলে একজন বিজ্ঞানী ছিলেন, যিনি লাইসেঙ্কো মোটামুটিভাবে একটা কি বলে একটা ল্যামার্কিয়ান কনসেপ্টকে উনি মেন্ডেলিয়ান মানে জেনেটিক্সের ক্ষেত্রে ল্যামার্কিয়ান কনসেপ্টকে মেন্ডেলিয়ান কনসেপ্টের বিপরীতে দাঁড় করিয়ে এগ্রিকালচারের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত বা কিছু থিসিস উনি তৈরি করেন, যেটা স্তালিনের সাহায্য ছাড়া কখনো সোভিয়েত ইউনিয়নে গৃহীত হতে পারতো না। তার বিরুদ্ধে এখানে ভারতের কমিউনিস্ট পার্টি কোনোদিন কোনো আলোচনা করেনি, কিন্তু সেই সময় 40-এর দশকে, তখন 40-এর দশকের শেষের দিকে ত্রিদীপ চৌধুরী আরএসপির নেতা, সেই ত্রিদীপ চৌধুরীর একটি লেখা আছে লাইসেঙ্কোকে সমালোচনা করে, এবং ত্রিদীপ চৌধুরী তখন কত বয়স, খুব বেশি বয়স নয়, অসামান্য লেখা। চৌধুরীর আমিও ফ্যান, তাহলে ওই লেখাটাই পড়েছি। এবং ত্রিদীপ চৌধুরীর কাজ, এবং সেই ত্রিদীপ চৌধুরীর পার্টি সেখানে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য মানে অধ্যাপক বুদ্ধদেব ভট্টাচার্য, এই বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বলছি না, ওর আরএসপি নিয়ে লেখা রয়েছে, একটা অরিজিন অফ আরএসপি। হ্যাঁ, এবং এই বুদ্ধদেব ভট্টাচার্য, অধ্যাপক বুদ্ধদেব, যা অসাধারণ কাজ আছে আরএসপি নিয়ে। তো এরা যখন কাজকর্ম করেছেন, এদের এই পার্টিটা আজকে দাঁড়িয়ে সিপিএম এর কাছে আলটিমেটলি তো তারা মাথা ঝোঁকালো। একটা জিনিস জনগণ এটা প্রশ্ন করে, আমি যে কোনো চিন্তার লোককে দেখেছি তারা মার্কসিস্ট, কিন্তু জনগণ দক্ষিণপন্থী, এটা হয় কি করে? প্রথম কথা। দ্বিতীয়, মার্ক্সবাদীদের আমি বেশিরভাগ সময় দেখেছি, মার্কসিস্ট নেতা ইত্যাদি বুদ্ধিজীবী, তাদের জীবনে কোনো সংকট নেই, তারা জনগণের সংকট সমাধান করতে এসেছেন। না, ব্যাপারটা ঠিক ওরকম দেখেছেন বলে আমার তো মনে হয় না, কারণ জনগণ এলিট, সুপার এলিট না, সুপার এলিট বলে যদি এখন আপনার মনে হয়, তাহলে তো আমি কি বলবো বলুন তো? আমি অসংখ্য জীবনে সংকট আছে না, সংকট তো সবার জীবনেই থাকে, আমার জীবনেও আছে। হ্যাঁ, এবং ঘটনা কালকে চাল কেনার সংকট রয়েছে না, কালকে চাল কেনার সংকটটা হয়তো নেই, কিন্তু কখনো কখনো চাল কেনার সংকট তৈরি হয় তো, এবং যে সংকট তৈরি হয় বলেই এই যে ধরুন মানে সারাদিন মানে কলম পেশা মজুর, সেই রামানিক ব্যানার্জি। হ্যাঁ, তো কলম পিষতে হয় তার কারণ হচ্ছে যাতে ওই চাল কেনার পয়সাটা পাওয়া যায়। আপনি পেশাগতভাবে কি করেন? পেশাগতভাবে লেখালেখি করি একেবারে, এবং বিভিন্ন পাবলিকেশনের সঙ্গে যুক্ত সম্পাদক হিসেবে, এবং সেভাবেই এমনকি আমি একটা পর্যায়েতে পার্টি মেম্বার ছিলাম, পার্টি হোল টাইমার ছিলাম, পরবর্তীতে পার্টির সঙ্গে আমার মানে বিচ্ছেদ ঘটে যায়, মতাদর্শগত কারণে বিচ্ছেদ ঘটে যায়। তো তারপর থেকে আমি মানে পূর্ণ সময়ে যে কাজটা করি সেটা হচ্ছে এই লেখালেখির কাজটাই করি। কমিউনিস্ট পার্টি বলে, মানে নকশাল ইত্যাদির আমি দেখেছি, যখনই বিচ্ছেদ ঘটছে সব পার্টির এটাই একটা কথা, ওর মধ্যে বুর্জুয়া আইসোলেশন এসছে অথবা ও ভয় পেয়ে গেছে। আপনার ক্ষেত্রে কি কথা হয়েছিল? আমার ক্ষেত্রে বলা হয়েছিল, মানে মূল যে অভিযোগটা ছিল সেটা হচ্ছে পার্টির যে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম, গণতান্ত্রিক কেন্দ্রিকতা, সেই কেন্দ্রিকতা আমি মানছি না, এটা অভিযোগ ছিল। তাহলে আজকে তো গণতান্ত্রিক কেন্দ্রিকতা এখানে দেখছি তো একটা পার্টির নেতাদের সম্পত্তি হয়ে গেছে, পার্টির কিছু নেতার সম্পত্তি যেন গণতান্ত্রিক কেন্দ্রিকতা। এর বিরুদ্ধে রোজা লুক্সেমবার্গ যেটা বলেছিলেন যে ব্যাপক স্বাধীনতার মন্ত্র ছাড়া বা ব্যাপক স্বাধীনতার ভিত্তি ছাড়া কমিউনিস্ট পার্টি এগোতে পারে না, আজকে কি রোজা অনেক কারেক্ট? দেখুন, আমার সেরকম মনে হয় না, কারণ মোটামুটিভাবে রোজা লুক্সেমবুর্গ আমি পড়িনি তা নয়, এমনকি রোজা লুক্সেমবুর্গ থেকে আরম্ভ করে আরও অনেকের, এমনকি যারা কাউন্সিল মানে ফ্যাক্টরি কাউন্সিল নির্মাণ করার মধ্যে দিয়ে যারা আন্দোলন গড়ে তুলেছিলেন, তাদের আন্দোলনগুলো ব্যর্থ হয়েছে। তার কারণ গণতান্ত্রিক কেন্দ্রিকতার বিষয়টা, মানে রোজার সঙ্গে লেনিনের যে বিতর্ক, সেই বিতর্ক যদি আপনি পড়েন, সেটা পড়লে আপনি দেখবেন সেখানে রোজার লেখায় রোম্যান্টিসিজম আছে, বাস্তবতা নেই। কিন্তু আমি এখানে বলি, হোয়াট ইজ টু বি ডান এবং রোজার লেখাকে যদি আমি পাশাপাশি রাখি, লেনিনের কি করিতে হইবে এবং রোজা লুক্সেমবার্গের লেখাকে পাশাপাশি রাখি, সেখানে দেখবো লেনিন যেন একটা আয়রন ডিটারমিনেশনের, মানে অনেকটা ওই ভারতীয় বিপ্লবীরা যেরকম ডিটারমিনেশনের কথা বলতো, সেরকম একটা মানে ভয়ঙ্কর একটা লৌহতান্ত্রিক বিষয় তৈরি করছে, যার মধ্যে স্বতঃস্ফূর্ততা হয়তো মরেও যেতে পারে। এখন ঘটনা হচ্ছে, বিপ্লবটা করতে গেলে একটা লৌহ দৃঢ় ডিসিপ্লিনের প্রয়োজন হয়। বিষয়টা হচ্ছে না, চাপিয়ে দেওয়ার বিষয় তো এটা নয়, এটা চাপিয়ে দেওয়ার বিষয় নয়, কিন্তু একটা বিপ্লব করতে গেলে আপনার যদি সাংগঠনিকভাবে আপনি সেই জায়গায় না পৌঁছতে পারেন, লৌহ দৃঢ় ডিসিপ্লিনের জায়গায় পৌঁছতে না পারেন, তাহলে কিন্তু আপনার পক্ষে বিপ্লবটা করে টিকিয়ে রাখা সম্ভব নয়। আপনি জার্মান যে শ্রমিক কাউন্সিলগুলো তৈরি হয়েছিল, ধরুন 2000 বলছি 1918, 19, 20 এই পর্বে যে জার্মান শ্রমিক কাউন্সিলগুলো তৈরি হয়েছিল, তার ইতিহাসটা ভালো করে দেখুন।
সেগুলো সাকসেসফুল হলো না কেন? তার তো কারণ আছে। বিষয়টা হচ্ছে যেমন সেদিন যখন সোভিয়েত ইউনিয়নে বিপ্লব হল, মানে রাশিয়াতে বিপ্লব হল, সোভিয়েত ইউনিয়ন একটু পরে তৈরি হয়েছে 5 বছর পরে, তো রাশিয়াতে যখন বিপ্লব হলো, রাশিয়াতে বিপ্লবের পরে পরেই তো আমরা এক্সপেক্ট করছিলাম যে জার্মানিতে বিপ্লব হবে, এবং জার্মানিতে বিপ্লবটা কিন্তু ফেল করলো। এই বিপ্লব ফেল করার ফলে যে সোভিয়েত ইউনিয়ন যা পরবর্তীকালে 1922 সালে যখন তৈরি হলো, তার যে কি চূড়ান্ত সংকট তৈরি হলো সেটা তো মনে রাখতে হবে। মানে সেগুলো তো লেনিনের এখন প্রবলেমটা কোথায় হয়েছে? প্রবলেমটা হয়েছে গণতান্ত্রিক কেন্দ্রিকতাকে আমরা কিভাবে প্রয়োগ করছি। যখন বিপ্লবের সাবজেক্টিভ পরিস্থিতিও রয়েছে, অবজেক্টিভ পরিস্থিতি যেমন ম্যাচিওর করেছে, সাবজেক্টিভ পরিস্থিতিও রয়েছে, তখন গণতান্ত্রিক কেন্দ্রিকতার প্র্যাকটিস একরকম। যখন আপনি গণবাহিনী তৈরি হচ্ছে তখন গণতান্ত্রিক কেন্দ্রিকতার প্র্যাকটিস একরকম, কিন্তু যখন আপনার সাবজেক্টিভ প্রিপারেশন সেই জায়গায় নেই, তখন আপনার গণতান্ত্রিক কেন্দ্রিকতার প্র্যাকটিসের মধ্যে যে গণতন্ত্র এবং কেন্দ্রিকতা এর ভারসাম্যটা কি হবে, কখন কোনটা একটু বেশি হবে কোনটা কম হবে, সেই বিষয়টা সম্পর্কে ভারতের কমিউনিস্ট আন্দোলনে কেন, আন্তর্জাতিকভাবেও আমরা দেখেছি বিশ্বের কমিউনিস্ট আন্দোলন এই সমস্যার সমাধান করে উঠতে পারেনি। এবং লেনিনের লেখা থেকে আমি আপনাকে দেখাতে পারি, লেনিন পরিষ্কারভাবে বলছেন যে শুধুমাত্র যদি কোনো সিদ্ধান্ত গৃহীত না হয় তখন তোমরা দাঁড়িয়ে সেই মতের বিরুদ্ধে অ্যাজিটেট অবধি করতে পারো, অ্যাজিটেশন দেখাও, অ্যাজিটেশন অবধি সম্ভব, কিন্তু একবার সিদ্ধান্ত গৃহীত হলে সেটাকে নিয়ে এগিয়ে চলো, সেই সিদ্ধান্তকে রূপায়িত করো। চারু মজুমদার একটা অসাধারণ কাজ করেছিলেন, সুশীতল রায়চৌধুরীর সঙ্গে আলাদা করে প্র্যাকটিস করার কথা বলেছিলেন, যে আপনি হুগলি জেলায় আলাদা করে প্র্যাকটিস করুন, সেই কথা বলেছিলেন। তো এগুলো তো শিক্ষা, এই শিক্ষাগুলোকে তো আমরা ব্যবহার করতে পারি, কিন্তু যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টির নেতারা সেই শিক্ষাগুলো থেকে নিজেরা সরে গেলেন। আসলে এগুলো কিছুই না, এগুলো হচ্ছে মধ্যবিত্তের সংকট, মধ্যবিত্তের সংকট। জানেন তো, মধ্যবিত্ত পড়াশোনা করা লোকজন। এটা কি কেরানির কমিউনিজম ভারতে যেটা হচ্ছে? না, সেটা কেরানির কমিউনিজম ওই সমস্ত টার্মিনোলজি অনেকে বলতে পারেন, আমি ওরকম ভাবে বলি না। আমি এরকম না সেফ থাকার বিষয় না, বহু মানুষজনকে আমি চিনি। যেমন আজকে একজনের বই উদ্বোধন করতে যাব, তার নাম আলোক মুখার্জি, আমার নেতা ছিলেন। তো তিনি একসময় মানে সিপিআইএমএল এর কেন্দ্রীয় কমিটির নেতা, জনশক্তির নেতা ছিলেন, সিপিআইএমএল জনশক্তির। তো আলোকদা শিবপুর বিই কলেজের ছাত্র ছিলেন, সেখান থেকে পড়াশোনা পাশ করলেন, সব কিছু করলেন, করে গ্রামে চলে গেলেন এবং আজীবন কিন্তু মেহনতি মানুষের সঙ্গেই থেকে গেছেন। সেখানে আয়রনি আছে আপনার কথার মধ্যেই, আলোকদা বিই কলেজে পাশ করলেন, গ্রামে চলে গেলেন, মানে একটা বিরাট ঘটনা। একটা মজদুর এইভাবেই যায়। না, বিরাট ঘটনা নয়। ঘটনাটা হচ্ছে আপনারা যেভাবে বলছেন না কেরানির কমিউনিজম, আমি এটাই বলছি যে তথাকথিত মধ্যবিত্ত মানুষ, না মধ্যবিত্ত মানুষ কি বলে যে কি কেরিয়ার ছিল, আরে কেরিয়ার তো থাকতো, সেটা কোনো ইস্যু নয়। মানে বিপ্লব করতে যাচ্ছ, এটা একটা খুব স্বাভাবিক বিষয়, এটা খুব। এবং আলোকদাও কোনোদিন, আমি আলোকদাকে বলতে শুনিনি, আলোকদার মতো মানুষকে, বা ধরুন আজিজুলদার মতো মানুষকে আমি কোনোদিন বলতে শুনিনি যে আমি এই করেছিলাম, আমি এই করতে পারতাম, তা না করে আমি এইটা করতে। আমি আজিজুলদাকে জিজ্ঞেস করেছি যে আপনার কখনো ক্ষোভ হয় না যে আপনি তো অনেক কিছু করতে পারতেন? না, আমি যা করতে পারতাম আমি তাই করেছি, আমার আরেকটু করতে পারতাম, আমার শরীরটা এখন মানে শরীরটা একেবারে খারাপ হয়ে গেছে, আমার আরও অনেক কিছু করা বাকি ছিল, আমি করতে পারলাম না, এটাই কি দেশ পেছনে ফেলে যাচ্ছি, একই পঙ্কিল শয্যা, এই কথাটা বারবার বলেন। তো ঘটনা হচ্ছে মানে কমিউনিস্ট পার্টির মানে আমার উপরেও তো দায় বর্তায়। বিষয়টা কোথায় দেখুন, সেটা হচ্ছে মানে প্রথম যারা ছিলেন ফার্স্ট জেনারেশন একটা কাজ করলেন, তারা পার্টিটা তৈরি করলেন। দ্বিতীয় জেনারেশন আর যাই করুক না কেন পার্টিটাকে রক্ষা করলেন। আমরা তৃতীয় প্রজন্ম এসে যেটা করছি আলটিমেটলি, সেটা হচ্ছে সেই পুরনো জমিদার বাড়িতে হয় না যে তৃতীয় প্রজন্ম এসে সব বেচে দিয়ে চলে যায়, তা আমাদের অবস্থাটা হচ্ছে সেই রকম। আমরা মতাদর্শটাও বেচে দিয়েছি, এবং এইটার জন্যে মানে আমি কারোর দিকে আঙুল তুলছি না, কারণ আমি কারোর দিকে যদি একটা আঙুল তুলি, আমার নিজের দিকে তো দেখুন 3টে আঙুল আমার নিজের দিকে থাকে, সেই কারণে এই জিনিসটার জন্য আমিও দায়ী। আর দুটো প্রশ্ন করে আজকের মতো আলাপনে ইতি টানবো, আগামী দিনে আরও কথা বলবো বললে। ভারতবর্ষে এখন বিশ্বজুড়েই একটা বড় সংকট, এখন মার্ক্সবাদ বনাম উত্তর আধুনিকতার যে দ্বন্দ্বটা। উত্তর আধুনিকতা বলছে দেয়ার ইজ নো আদার গ্র্যান্ড ন্যারেটিভ,
ভারতবর্ষের রাজনীতিতে এত যে আঞ্চলিক শক্তির উত্থান, তৃণমূল কংগ্রেসের মতো দলগুলোর উত্থান, এটা কি একটা উত্তর আধুনিক রাজনীতির প্রতিফলন? কারণ তৃণমূল কংগ্রেস বা আঞ্চলিক দলগুলোর কোনো গ্র্যান্ড ন্যারেটিভ নেই। না, ব্যাপারটা ঠিক মানে আপনি যেভাবে বলছেন বিষয়টা ঠিক ওরকম নয়। কে বলেছে এদের কোনো গ্র্যান্ড ন্যারেটিভ নেই? না, এটা যখন যেমন তখন তেমন। না না, যখন যেমন তখন তেমন এই ন্যারেটিভটা, তার মানেটা কি? এটা হচ্ছে স্বাভাবিকভাবে সাম্রাজ্যবাদ এবং শোষক শ্রেণীর যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা যাতে পরিষ্কারভাবে মানুষের সামনে চলে না আসে। না না না, উত্তর আধুনিকতার ন্যারেটিভ তা কেন হবে? উত্তর আধুনিকতা কথা কোনো ন্যারেটিভেই বিশ্বাস করে না। উত্তর আধুনিকতা কোনো ন্যারেটিভেই বিশ্বাস করে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ন্যারেটিভ না থাকাও তো সাম্রাজ্যবাদকেই শক্তিশালী করে। না না, সেটা তো বটেই, সেটা নিয়ে আমি সেটা অন্য প্রসঙ্গ, সেটা তো বটেই। এবং সেটা করে বলেই তো উত্তর আধুনিকতাবাদের বিরুদ্ধে যে আমাদের লড়াইয়ের বিষয়টা, যে এমনকি আপনি দেখুন নরহরি কবিরাজ প্রয়াত হওয়ার আগে যে একটি মাত্র ছোট্ট বই লিখেছিলেন, সেই বইটির নাম হচ্ছে অন পোস্ট মডার্নিজম। একদম, হ্যাঁ, ছোট্ট একটি বই, অসাধারণ বই নরহরি কবিরাজ। এখন সেই বইটা সম্পর্কে আমাদের কিছু ক্রিটিক থাকতে পারে, সে কিন্তু তিনি যে পড়াশোনাটা করেছিলেন ওইটা নিয়ে কাজ করবেন বলে। প্রাচীনপন্থী না, সে ভাষার ভাষা প্রাচীন বা মানে ওনারা মানে ওনাদের সময়কার মানুষ ওইভাবেই ইংরেজিটা লিখতেন, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। ওদের সময়ে মানুষ এভাবে লিখে। হ্যাঁ, তো সেই জায়গায় স্বাভাবিকভাবে কিন্তু উনি যে কাজটা করেছিলেন, চেষ্টা করেছিলেন বিষয়টাকে অ্যাড্রেস করার, সেটাকে কিন্তু মাথায় রাখা দরকার। কিন্তু আজকে দাঁড়িয়ে সেই বিষয়টা অ্যাড্রেস করারও আমাদের ক্ষমতা নেই। এতটাই খারাপ অবস্থা আমাদের, এতটাই খারাপ অবস্থা, চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এবং এই সংকট তো মানে সার্বিক সংকট, মানে সব দিক থেকে ঘিরে ফেলছে, অল এনকম্পাসিং সংকট আর কি। তো সেই জন্যে এটাকে মাথায় রাখা দরকার। মানে আমাদের এর থেকে বেরোতে গেলে যা যা করা দরকার, এবং কমিউনিস্ট পার্টির নেতারা লেখাপড়াও করুন এবং মাঠেও দয়া করে একটু একটু নামুন। শুধু মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করলে হবে না। মানে ঘটনা হচ্ছে আমরা খুব মানে কি বলা যেতে পারে, খুব স্বল্প সময়ে রাজনীতি করেছি, কিন্তু আমরা কিন্তু মাঠে ঘাটে নেমেই রাজনীতিটা করেছি। এবং সেই কারণে আমরা চাই যে আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমরা তো স্বাভাবিকভাবে এখন আর ইয়ের মধ্যে নেই, ওইসবের জায়গার মধ্যেই নেই, পুরো বৃত্তের বাইরে আর কি। মানে কমিউনিস্ট পার্টির বৃত্তের বাইরে মানে হরিজন হিসাবে বিরাজ করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা মনে হয় সেটা হচ্ছে একটু মাঠে ঘাটে নেমে তারা একটু কাজকর্ম করুন। মানে আজকে কৃষক নেতা আমি জানি সে কত বিঘা জমিতে কতটা ধান হতে পারে তার সেই সম্পর্কে কোনো ধারণা নেই। একটা ধানের বস্তা, 60 কিলোর ধানের বস্তা ভাঙানোর পর সেটা কত কিলোতে গিয়ে দাঁড়াবে, ধানটা এক বস্তা ধান সেটা চাল হলে কতটা দাঁড়াবে সেই সম্পর্কে তার কোনো ধারণা নেই। একটা 10 বিঘা জমি চাষ করতে গেলে সেখানে দাঁড়িয়ে কতটা খরচ হতে পারে সেই সম্পর্কে তার কোনো ধারণা নেই। তো এদের দিয়ে আপনি কি করবেন? তো এরা নেতা হয়ে এসছে, নেতা হয়ে বসেছে। মানে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এটা কথাটা খুব দুঃখের সঙ্গে বলছি। তো সব দিক থেকে একটা সংকট, এবং সেটা থেকে বেরিয়ে আসতে হবে। এবং তার মধ্যে দেশটা যখন ফ্যাসিবাদের আক্রমণে জীর্ণ হয়ে আছে, ভেঙে পড়ছে, চারিদিক থেকে খসে পড়ছে, সেখানে দাঁড়িয়ে এখনো অবধি নিজেদের সংকীর্ণতা এবং সীমাহীন অসভ্যতা চলছে। আমার তো মাঝে মাঝে মনে হয় যে এরা বোধহয় চূড়ান্ত মার খাওয়া না অবধি এরা বুঝতে পারছে না যে যারা আজকে আসছে, বিজেপি যে কি আক্রমণ, বিজেপি RSS যে কি আক্রমণ নামিয়ে আনবে, এরা ভাবতেও পারছে না। মানে এই যে কথাবার্তাগুলো আমি আপনার এখানে বলছি, সেটা হয়তো আগামী আর 2 বছর কি 1 বছর পর আর বলতে পারবো না। তো এই জায়গাটা যে আসছে, সেটা সেই বোধটাই এদের মধ্যে নেই। এরা মুখে ফ্যাসিবাদ বলছে, আদতে এরা বিশ্বাসই করে না যে এটা ফ্যাসিবাদ। এরা ভাবছে যে ভারতের যে ডেমোক্রেটিক ফ্যাব্রিক, মানে এখন অবধি ভাবছে ভারতের যে ডেমোক্রেটিক ফ্যাব্রিক তা এমনভাবেই থাকবে যে আমাদের কিছুই হবে না, আলটিমেটলি কিছু না কিছু করে আমরা ঠিক পার পেয়ে যাবো এতদিন যেভাবে যাচ্ছি। কিন্তু ওভাবে হয় না। উচ্চ শ্রেণীর লোকেরা পার পাবে। উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী না, আপনি কোন রাজনীতির সঙ্গে আপনি যুক্ত হয়ে আছেন। আপনি যদি লিবারাল বুর্জোয়া হন, আপনাকে ছেড়ে দেবে? কাউকে ছাড়া হবে না। আপনাকে ব্যক্তিগত ক্ষেত্রে কিছু কিছু লিবার্টি দেওয়া হবে। যেমন দেখুন, ওই কদিন আগে আমি দেখলাম RSS এর প্রধান বললেন যে না, আমাদের তো সমকামিতা নিয়ে কোনো আপত্তি নেই। এতদিন ছিল কিন্তু এখন নেই। তার কারণটা হচ্ছে তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ নয়। তারা ব্যক্তিগত স্বাধীনতাগুলোকে এনশিওর করে যে মেট্রোসেক্সুয়াল এলিটটা আছে তাদেরকে তারা নিয়ে নিতে চাইছে, অ্যাপ্রোপ্রিয়েট করছে, আত্মসাৎ করছে। তো
এটা তো স্বাভাবিক, মানে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সঙ্গে লোক পাবেন না। এবার আজকের মতো শেষ প্রশ্ন করছি, অন্যদিন আরও ভয়ঙ্কর প্রশ্ন নিয়ে আলোচনা করব, ভারতবর্ষকে নিয়ে আরও জায়গায় যাবো বলে। এই যে শওকত ওসমানীর যে স্ট্যালিনকে আমি দেখেছি, এই বইটার ভাষান্তর আপনি করেছেন, সম্পাদনা আপনি করেছেন। এই বইটার ভাষান্তর করতে গিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য কি জায়গাটা আপনার বুকে দাগ কেটে গেছে বা বেজে বেজে উঠেছে, সেটা যদি একটু শেয়ার করেন, আর শওকত ওসমানী সম্পর্কে আমাদের বন্ধুদের জন্য কিছু বলেন। দেখুন, শওকত ওসমানী ভারতের প্রথম যুগের একজন কমিউনিস্ট। এখানে তার যাত্রাপথটা বর্ণনা করা আছে, তিনি কিভাবে গেছিলেন, মানে ভারতবর্ষ থেকে তিনি কিভাবে সোভিয়েত ইউনিয়নে পৌঁছলেন পায়ে হেঁটে, তার একটা অসাধারণ বর্ণনা রয়েছে। এবং স্টালিনের সঙ্গে তার যে দুবার সাক্ষাৎ হয়েছিল সেই সাক্ষাতের কথাও রয়েছে। আই মেট স্ট্যালিন টুয়াইস বইটার নাম। তো তার উপর আমি কিছু নোট দিয়েছি, এবং বইটা পড়লে একটা জিনিস বোঝা যায় যে এখন বাংলায় ভারতের কমিউনিস্ট আন্দোলনের একজন ভীষ্ম পিতামহ তৈরি করা হয়েছে। তো সেই ভীষ্ম পিতামহ যে ইতিহাস লিখে টিকে গেছেন তার আত্মজীবনীতে, সেই ইতিহাসের মধ্যে কি পরিমাণ তঞ্চকতা এবং মিথ্যাচার রয়েছে সেটা কিছু পরিমাণে ধরা পড়ে এর মধ্যে। কিন্তু আমি সেটা নিয়ে খুব স্পষ্টভাবে কিছু সেইভাবে লিখিনি, মানে যে ওখানে কি মিথ্যাচার আছে সেসবগুলো আমি কিছু লিখিনি, কারণ সেটা আমার কাজ নয়। আমার সত্যটা প্রতিষ্ঠা করা কাজ। সেখানে উল্টো দিকে মিথ্যাটা থাকলে সেটা এমনি ঝরে পড়ে যাবে। এই তো। আর শওকত ওসমানী প্রথম যুগের কমিউনিস্ট ছিলেন। ওই বইয়ের শুরুতে শওকত ওসমানীর জীবন সম্পর্কে একটা লেখা আছে। দুবার নির্বাচনে দাঁড়িয়েছিলেন ব্রিটেনে, যখন জেলে ছিলেন, জেল থেকে কন্টেস্ট করেছিলেন ইলেকশন। মিরাটের যখন জেলে রয়েছেন সেই সময় উনি দুবার, হ্যাঁ, উনি সেই দুবার কন্টেস্ট করেন। এই আর কি। আর ওখানে পুরো পূর্ণাঙ্গ জীবনী আমি লিখেছি, ওখানে দেওয়া আছে বইতে। ফলে উচ্চারিত হলো সেই জীবনানন্দের কবিতাই, আমাকে একটা কথা দিতে পারো যা হবে আকাশের মতো সহজ, মহৎ, বিশাল, গভীর। ফলে আপনারা যে এই অনুষ্ঠানটা যারা দেখবেন, আশা রাখি ভালো লাগলে নিশ্চয়ই আপনার আঙুলে ব্যথা হবে না, সাবস্ক্রাইব করবেন। কথামুখের বন্ধুদের কিছু বলবেন? একটাই জিনিস বলবো, যে আপনারা নির্ভীকভাবে মানুষের কথা তুলে ধরুন। সত্যোত্তর যুগ চলছে, তো যুগটা পোস্ট ট্রুথ, সত্য উত্তর যুগ। সেই সময় দাঁড়িয়ে সত্য উত্তর যুগে মিথ্যার চাষ হচ্ছে, সেই আবহে দাঁড়িয়ে আপনারা সত্যটাকে তুলে ধরুন, এটাই আমার অনুরোধ রইল। এবং আপনারা যে তুলে ধরছেন তার জন্যে অভিনন্দনও রইল।